নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের খবরে, কেননা ইউনূস এবার উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করছে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল নিয়ে চীনে বসেই তিনি ষড়যন্ত্র করছে এবং এই মুহূর্তে এক প্রকার পর্দাফাঁস হয়ে গেছে, কেননা মৌলবাদীদের কুক্ষিগত বাংলাদেশের প্রধান উপদেষ্টার অনধিকার চর্চা। অবশ্য সাপের লেজ ধরে কি এবার খেলার চেষ্টায় মেতেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা? শুনুন তবে ওনার বক্তব্য। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. আপনারা শুনলেন ইউনূসের বক্তব্য। তবে এই বিষয় নিয়ে বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে দেবব্রত চক্রবর্তী, আমাদের বার্তা সম্পাদক। দেবব্রত দা, কি বলবে? সরাসরি আজকে চীনে বসেই তিনি এবার উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করার চেষ্টা করছেন, কি বলবে? দেখো, বিষয়টি হচ্ছে একেবারে তোমার এই সাপের লেজ ধরে খেলার মতো অবস্থা। সাপের লেজ ধরে খেলছেন মোটামুটি, কিন্তু এমন একটা প্রচার আলোড়ন শুরু হয়ে গেছে। যেদিন তিনি শপথ গ্রহণ করলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, সেদিন থেকেই কিন্তু একটা ভারত বিরোধী জিকির তুলে অতি উৎসাহী বাংলাদেশি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং বারবার তিনি বোঝাতে চেয়েছেন তিনি ভারত বিরোধী। এবং আরেকটা যে বিষয় তিনি বারবার নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে বাংলাদেশ কার্যত যখন স্বাধীন হয়েছিল তখন সেভাবে ভারতের কোনো অবদান ছিল না, তারা কিন্তু এটা বারবার এখন বলার চেষ্টা করছেন। এবং বাংলাদেশ নিজেদের প্রচেষ্টায় স্বাধীন হয়েছে। এছাড়া ভারত যে সহায়তাটা করেছিল সেই সহায়তাটা ভারত তাদের নিজের স্বার্থে এই সহায়তাটা করেছিল। ৭১ যুদ্ধের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের কথা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে ৭১ যুদ্ধে যদি ভারত বাংলাদেশকে সমর্থন না করতো, যদি সহায়তা না করতো, তবে কিন্তু আজকের এই বাংলাদেশ স্থাপিত হতো না। এবং এটা রক্ত গঙ্গা বইয়ে পাকিস্তানি সেনারা যেভাবে বাংলাদেশিদের অত্যাচার করতো, তখন তোমার ভারতের প্রাণ কেঁদে উঠেছিল। তৎকালীন সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই তোমার স্বাধীন বাংলাদেশ স্থাপনের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং তোমাকে একটা কথা বলে রাখি, এবং নিঃস্বার্থে তোমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে এসেছিলেন এবং সে ব্যাপারে কোনো ভূখণ্ড কিন্তু ভারত তখন নেওয়ার চেষ্টা করেননি। ইউনূস যে কথাটা বললেন যে ভারতের 7 সিস্টার্স তথা উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে একমাত্র সমুদ্রের অধিকারী, এই যে তার এই কথাটা অত্যন্ত একটা তাৎপর্যবাহী, ইঙ্গিতবাহী। আসলে ইউনূস চাইছেন যে বর্তমানে চীন যেন বাংলাদেশের উপর ভিত্তি করে বিশেষ করে ভারতের উপর আধিপত্য বিস্তারের একটা কৌশল গ্রহণ করে এবং এক্ষেত্রে তোমার নর্থ ইস্টের যে 8টি রাজ্য রয়েছে সেখানে যেন চীনের একটা আধিপত্য তৈরি হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ সহায়ক দেশ চীনের পাশে দাঁড়াবে। এটা আসলে তোমার মির্জাফরের মতোই কিন্তু একটা ভূমিকা গ্রহণের আগাম বার্তা দিল এই ইউনূস। আমরা জানি যে বাংলাদেশ যদি তোমার ভারতের সামান্য সহায়তাটুকু ভারত যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ তোমার বিলীন হয়ে যাবে। দেশের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের টিকে থাকাই কিন্তু তোমার দায় হয়ে যাবে। যেভাবে তোমার কিছুদিন আগেও বাংলাদেশ ভারত চাল, পেঁয়াজ, আলু ইত্যাদি সহায়তা পাঠিয়ে তাদের উদ্ধার কার্যে রীতিমতো অবতীর্ণ হয়েছিল ভারত। এবং তুমি সবাই জানে, নিশ্চয়ই জানো, ভারতবাসী তো জানে এবং বাংলাদেশবাসীর একান্তরে কিন্তু বিষয়টি মোটেও অজানা নয়। ত্রিপুরা তৎকালীন সময়ে তোমার ৭১ সালে বাংলাদেশের বড় একটা অংশের মানুষকে তোমার আশ্রয় দিয়ে তারা সৌহার্দ্যের যে বার্তা দিয়েছিল, বাংলাদেশ আজ তা অস্বীকার করছে। এটা তোমার মির্জাফরের একটা
একটা আচরণ করুক। এই অবস্থায় বর্তমানে বাংলাদেশ যে আচরণ করে আসছে তা কিন্তু মোটেও ভালো চোখে দেখছে না বিশেষজ্ঞ মহল। একটা কথা, এই বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূসের বক্তব্যে, ইউনূসের এই নর্থ ইস্টের 8 রাজ্যের সম্পর্কিত বক্তব্যে গোটা দেশ জুড়ে কিন্তু সাধারণের মধ্যে একটা আলোড়ন পড়েছে। এর মধ্যে তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন যে কোনো অবস্থাতেই পূর্ব পাকিস্তানকে তোমার এই চট্টগ্রাম বন্দর দেওয়া উচিত হয়নি, এবং তিনি আকার ইঙ্গিতে এও বলেছেন যে 71-এর যুদ্ধে এই তোমার চট্টগ্রাম বন্দরটা দখল করা উচিত ছিল ভারতের, এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে দেওয়া উচিত। এই অবস্থায় যদি সত্যি সত্যি বাংলাদেশের বর্তমান পরিচালন সরকার রয়েছে তারা যদি তোমার ইতিবাচক ভূমিকা না গ্রহণ করে, তবে কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এতে যে আগামী দিনে সরকারও একটা হস্তক্ষেপ করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে একটা কথা কি জানো, ভারত এমন একটা দেশ, ভারত কখনো নিজে থেকে কখনো আক্রমণ করে না। ভারত সহিষ্ণু, ভারত তোমার বড় দরদি একটা রাষ্ট্র, এবং বরাবরই ভারত সহানুভূতিশীল মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করে। এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য, সংস্কৃতি। ব্যবস্থায় বাংলাদেশের বর্তমান সরকার, তবে সরকার বললে কথাটাও সঠিক বলা হবে না, কারণ এই বর্তমান তথাকথিত সরকার রয়েছে, এই সরকারের প্রতি কিন্তু বাংলাদেশের বাসীর তেমন একটা ভরসা নেই। এবং ইতিমধ্যে কিন্তু এই সরকার বেআইনি বলে, এই যে পরিচালনাধীন যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, এই সরকার অবৈধ বেআইনি বলেও কিন্তু ইতিমধ্যে চাউর হয়েছে বাংলাদেশের বড় একটা অংশের মানুষ। এবং ইতিমধ্যে তুমি জানো যে যারা সেনাবাহিনী, সেনাকর্তা, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে লড়াই, হামলা, হুমকি এইসব তোমার বন্ধ করার আহ্বান জানিয়েছে, এবং সেনাকর্তা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে বেশি দিন তারা সইবে না, এবং যদি সেনাকর্তা বা সেনাবাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং এতে যদি কোনো অনৈতিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু সেনাবাহিনীকে যাতে দায় না দেওয়া হয় এ ব্যাপারে কিন্তু তিনি তোমার একেবারে হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া বড় একটা অংশ যারা বুদ্ধিজীবী মনে করছেন যে বাংলাদেশে যদি অনতিবিলম্বে তোমার ভোট না হয়, নির্বাচন না হয়, এবং একটা প্রকৃত সরকার তৈরি না হয়, বাংলাদেশের যে সার্বভৌমত্ব তা কিন্তু একটা প্রস্তুতির মধ্যে পড়ে যাবে। এমনকি ডিসেম্বরের মধ্যে, আগামী আসছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তবে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই যে বাংলাদেশের টালমাটাল অবস্থা, এই বাংলাদেশের টালমাটাল অবস্থায় ইউনূস চীনে বসে এই যে মন্তব্যটা করলেন, দেবব্রতদা, একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। এই যে ইউনূস, রং বদলকারী ইউনূস, তিনি কখনো বলছেন যে আমি চীন সফরে নয় ভারত সফরে আসতে চাইছি, ভারত আমার বন্ধু, কিন্তু আক্ষরিক অর্থে কি বাস্তবে কি দেখা যাচ্ছে যে তিনি চীনে বসেই আজকে ভারতকে হুমকি দিচ্ছেন। আজকে ভারতের 7 সিস্টার বাংলাদেশের নজরে রয়েছে, সেই জায়গা থেকে এবার কি কোথাও গিয়ে তিনি চীনকে কাজে লাগাতে চাইছেন, কিংবা চীনের সাহায্য চাইছেন, চীনকে পাশে পাওয়ার একটা নতুন কৌশল তিনি আঁটছেন? এবং দ্বিতীয়ত, সে জায়গায় কি আক্ষরিক অর্থে তিনি বুঝিয়েও দিয়েছেন যে বাংলাদেশ সে একা কিছুই করতে পারে না? দেখো, সবাই জানে বাংলাদেশ খাটো করে একটা বিষয় নয়, বা কোনো একটা জাতিকে বা কোনো দেশকে অপমান করা, ছোট করে দেখার বিষয় নেই। এটা তো ঠিক। তোমার ভারত যে আকৃতি, ভারতের আকৃতি, জনসংখ্যা, সার্বিক পরিস্থিতি, যেই অবস্থা, এতে কিন্তু তোমার বাংলাদেশ তুলনামূলক ভাবে নগণ্য। এই অবস্থায় বাংলাদেশের একটা অংশের মানুষ ভারত বিরোধী দিকে তুলে তারা চাইছে গোটা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করতে, নিজেদের একটা অবস্থান দেখাতে। এই যখন অবস্থা, তখন যে কথাটা বললেন, অবশ্যই তোমার মোহাম্মদ ইউনূস কিন্তু এটা বোঝাতে চাইলেন যে ভারত যেন কোনো অবস্থাতেই বাংলাদেশের প্রতি নিজেদের আগ্রাসন প্রকাশ না করে, তাতে এই ক্ষেত্রে তারা ইউনূসকে যেহেতু সমর্থন জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে, তাই তারা চীনের তিনি বোঝাতে চাইলেন যে চীনের সহায়তায় তিনি প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারেন। তবে একটা কথা বারবার বলতে পারে যে মনে রাখতে হবে, বাংলাদেশে তোমার অবস্থান
বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তা কিন্তু মোটেও এত বড় কথা বলার মতো অবস্থায় যায়নি। একটা সময় ছিল বাংলাদেশে কোন তোমার অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো ছিল না, এবং সেই সময় কিন্তু ভারত তোমার নিঃস্বার্থ ভাবে পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল যে যেন বাংলাদেশ গোটা বিশ্বে মাথা তুলে দেওয়াতে পারে। বাংলাদেশের খেলাধুলা থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্য, শিল্প, শিক্ষা, রাজনীতি সর্বক্ষেত্রে কিন্তু আজীবন বাংলাদেশের ক্ষেত্রে একটা ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যেভাবে ইদানিং বাংলাদেশে বিশেষ করে মৌলবাদীরা ভারত বিরোধী টিকিট তুলে নিজেদের অতি দেশ ভক্ত বাংলাদেশি বলে নিজেদের প্রমাণ করতে চাইছে, এই ক্ষেত্রে ভারতকে তারা তোমার টার্গেট করেছে। এটা কিন্তু তাদের একটা রাজনীতি। মানুষকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশ ভারত বেশ একটি রাষ্ট্র, কোনো অবস্থাতেই তাদের ভারত ছাড়া উত্তরের কোনো সুযোগ নেই। এই অবস্থায় তারা যদি তোমার ভারতের বিরুদ্ধে আচরণ করে তা কিন্তু অবশ্যই সাপের লেজ ধরে গোখরো সাপে আমি বারবার সেই কোড আনকোড করে বলছি, গোখরো সাপের লেজ নিয়ে খেলার চেষ্টা করতে। এই ঘুমন্ত এই শক্তি যদি জেগে ওঠে তাহলে কিন্তু বাংলাদেশের দফা রফা হয়ে যাবে, সে ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। তোমাকে আমি একটা কথা বলি, বাংলাদেশ যখন তোমার মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার কথাই যদি বলি, ত্রিপুরার মানুষ ত্রিপুরাকালীন সময়ে ত্রিপুরার যে জনসংখ্যা ছিল এর থেকে বেশি বাংলাদেশি শরণার্থীদের তোমার আশ্রয় দিয়ে নিজেদের যে উদার চিত্তের প্রমাণ দিয়েছে। আজ বাংলাদেশ সেই অবদান অস্বীকার করছে, তাই এটা মির্জাফরের সঙ্গে তুলনা করলে মোটেও কোনো ভুল হবে না। তবে একটা কথা আবার বলতে হয় তোমাকে জানো, যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে ক্রমশই কিন্তু তা ভয়ঙ্কর হয়ে উঠছে। আজও বাংলাদেশে একই পরিস্থিতি, সেই 5 আগস্টের পর এখনো কিন্তু পরিস্থিতির ইতর মাত্র পরিবর্তন হয়নি। আজও সেখানকার সনাতনীরা ভীত, আতঙ্কগ্রস্ত, সন্ত্রাস কবলিত, অনবরত তোমার সেখানে মন্দির এবং বিভিন্ন ধর্মীয় স্থান ধ্বংস করা হচ্ছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিজের অবস্থান মজবুত রাখতে এবং বাংলাদেশবাসীর নজর ঘোরাতে কিন্তু এই চীনে গিয়ে তিনি নর্থ ইস্টের সম্পর্কে কথাটা বললেন এবং বোঝাতে চাইলেন যে চীন তুমি এসো বাংলাদেশে নিজেদের অর্থনৈতিক যে জাল বিস্তার করতে, তুমি বাংলাদেশে এসো এবং প্রয়োজনে তুমি নর্থ ইস্টকে ব্যবহার করতে পারো, এক্ষেত্রে বাংলাদেশ তোমার সহায়ক হবে। এই যে তার তোমার তীব্র সম্পন্ন মানসিকতা, এটা কিন্তু অধিকার চর্চা, তার সেই অধিকার নেই। ভারতের এই নর্থ ইস্টের 7 রাজ্য সম্পর্কে বলার অধিকার কিন্তু ইউনূসের নেই। উনি বুঝতে পারছেন না যে তিনি কিভাবে খেলছেন। ভারতবাসী হয়তো এর সরাসরি কিছু বলার সুযোগ বা সুবিধা নেই, কিন্তু ভারতের কূটনীতি, ভারতের অর্থনীতি কিন্তু যেভাবে একেবারে দেবব্রতদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যেহেতু আমাদের সময় এসে গেছে বিজ্ঞাপন বিরতি নেওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে এবার একটা কথা বলাই যায় যে বাংলাদেশের মানুষ একদিকে ক্ষোভে ফুঁসছে, সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং ভোট নিয়ে বিভিন্ন রাজনীতি চলছে, সেই কথা প্রসঙ্গে মুখে এক প্রকার কুলু পেটে বসেছেন ইউনূস, কিন্তু অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে টার্গেট করা যায় সেটা নিয়ে মেতে রয়েছে, তাও আবার চীনে বসে। আর যা নিয়ে রীতিমতো এবার বলাই যাচ্ছে যে এক প্রকার সাপের লেজ ধরে খেলায় মত্ত হয়েছে ইউনূস, যা আগামী দিনে হয়তোবা ইউনূসের কপালে একটা খাড়া ঝুলতে পারে, সেটাই মনে করছেন এই মুহূর্তে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।